আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হামিদুর রহমান। তো আজকে আমাদের যে টপিকটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে ইনফিল্ট্রেশন যে চ্যাপ্টারটা আছে। আমরা জানি এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়। এই অধ্যায় থেকে বুয়েট প্যাটার্ন না শুধু যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে আমাদের এই চ্যাপ্টার থেকে মোটামুটি হচ্ছে প্রশ্ন থাকে। তো আমরা এই চ্যাপ্টারটা নিয়ে একটু বিস্তার আলোচনা করব। পাশাপাশি এটা যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো এখন আসেন ইনফিল্ট্রেশনটা আসলে কি। ইনফিল্ট্রেশনটা আমরা আগে বোঝার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য সহজ হবে। তো ইনফিল্ট্রেশনটা হচ্ছে কি, মূলত আমরা যদি এই ফিগারটার দিকে খেয়াল করি তাহলে আমরা হয়তো বুঝে যাব যে আমাদের যখন প্রিসিপিটেশন হয়, এই প্রিসিপিটেশনের পানির কিছু অংশ আমাদের দেখা যায় যে আমাদের লেকে, রিভারে অথবা আমাদের ওশানে বা সমুদ্রে চলে যায় আর কি। আর কিছু পরিমাণে পানি দেখা যায় যে আমাদের সয়েলের ভিতরে প্রবেশ করে। এই যে সয়েলের ভিতরে যে পানিটা প্রবেশ করে বা পানি সয়েলের ভয়েডের ভিতর দিয়ে প্রবেশ করা, আর যে রেটটা, এই রেটটাকে মূলত ইনফিল্ট্রেশন বলে। খুব সহজভাবে যদি আমরা বিষয়টাকে আরো রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে আমরা যেমন মানুষ বেঁচে থাকার জন্য খাবার খাই, খাবার আমাদের মুখ দিয়ে প্রবেশ করে, আমাদের খাদ্যনালী দিয়ে আমাদের পেটে জমা হয়, ঠিক একইভাবে আমাদের সয়েলের ভিতরে যে ভয়েডগুলো থাকে এই ভয়েডের ভিতর দিয়ে পানিটা অর্থাৎ বৃষ্টিপাত যেটা হয়, এই বৃষ্টিপাতের কিছু অংশ এই সয়েলের ভয়েডের ভিতরে ভয়েডের ভিতর দিয়ে সয়েলে প্রবেশ করে ইকুইফায়ারে জমা হয়ে থাকে বা সয়েলের ভয়েডের ভিতরে থেকে যায়। কিছু পরিমাণে পানি আবার দেখা যায় এই ভয়েড মাধ্যমে আবার এই যে ল্যাকের মধ্যে চলে আসে। তো এক কথায় আমাদের যে ইনফিল্ট্রেশন যেটা বোঝাচ্ছে, ইনফিল্ট্রেশন বলতে বোঝায় যে একটা সয়েলের ভিতরে বা একটা গ্রাউন্ড সারফেসের উপরে যে পানিটা আছে এই পানিটা কিভাবে সয়েলের ভিতরে প্রবেশ করতেছে এই বিষয়ে সম্বন্ধে যে ধারণাটা দেওয়া হয়, এটাই মূলত হচ্ছে আমাদের ইনফিল্ট্রেশন। আমরা এই ফিগারের মাধ্যমে এই বিষয়টা খুব ভালোভাবেই অবজার্ভ করতেছি। যে দেখেন কিছু পরিমাণে পানি যেটা হচ্ছে আপনাদের আমাদের যে সয়েলের লেয়ার আছে, এখানে তিনটা লেয়ার দেখানো হচ্ছে, কিছু কিছু পরিমাণে ডিপ পার্কুলেশন হয়ে যাচ্ছে, অর্থাৎ অনেক ভিতরে ইকুইফায়ারে চলে যাচ্ছে, ওয়াটার টেবিলে চলে যাচ্ছে। আর কিছু পরিমাণে পানি দেখা যাচ্ছে সারফেস দিয়েই ইনফিল্ট্রেশন হওয়ার পরে আবার লেকে চলে যাচ্ছে। হ্যাঁ, তো এই যে বোধ যে ঘটনাগুলো আছে সব ঘটনাগুলোকেই মূলত আমাদের এখানে ইনফিল্ট্রেশন হিসেবে প্রকাশ করা হচ্ছে। এখন এই ইনফিল্ট্রেশনটাকে কোন কোন বিষয়গুলো বা কোন কোন ফ্যাক্টরগুলো এফেক্ট করে সেই জিনিসটা আমাদের একটু জানা দরকার। যেমন ধরেন যে এখানে 8-10টার মতো পয়েন্ট দেওয়া আছে, জাস্ট আমি কয়েকটা পয়েন্ট আপনাদের বোঝার জন্য আলোচনা করতেছি। সেটা হচ্ছে প্রথমে সয়েল টেক্সচার। সয়েল টেক্সচার বলতে আমি আসলে কি বুঝতেছি? সয়েল টেক্সচার বলতে আমরা বুঝতেছি যেমন সয়েলটা আসলে কিভাবে, মানে কি ধরনের ভাবে তৈরি করা বা কি কি ইনগ্রেডিয়েন্টের মাধ্যমে তৈরি করা, সেটা কি কোর্স গ্রেন নাকি ফাইন গ্রেন নাকি মিডিয়াম সাইজের কোনো স্যান্ড দিয়ে তৈরি করা নাকি ক্লে দিয়ে তৈরি করা। তো আপনি দেখেন এখানে বলছে যে কোর্স গ্রেন সয়েলে আমাদের কি থাকে, ইনফ্লেশন রেটটা বেশি হয়ে থাকে। কারণ কি, আমরা যদি দুই ধরনের সয়েলকে কল্পনা করি, একটা হচ্ছে ধরেন যে আমাদের সয়েলটা কোর্স গ্রেন দিয়ে তৈরি করা, একদম কোর্স গ্রেন দিয়ে তৈরি করা। তো এই কোর্স গ্রেন সয়েলগুলোর মধ্যে যে জিনিসটা হয় যে আমাদের সয়েলের যে ভয়েডগুলো থাকে এগুলো স্ট্রেট থাকে, অনেকটা অনেকটা স্ট্রেট থাকে, এবং স্ট্রেট থাকার কারণে এর উপরে সারফেসে যে পানিটা থাকে পানিটা সহজে কি করে সয়েলের ভিতরে প্রবেশ করতে পারে। কিন্তু যদি ক্লে টাইপের যে সয়েলগুলো থাকে এগুলা দেখবেন যে আমাদের এই যে সয়েলের যে গঠনটা, এই গঠনটা দেখবেন যে একটু মনে হয় অ্যাজ ইউজুয়ালি ওয়েল স্ট্রাকচার্ড না, একটু আঁকা বাঁকা স্ট্রাকচার। তো এখানকার যে ভয়েড গুলো হয়ে থাকে এই ভয়েড গুলো হয়ে থাকে এরকম বাঁকা, এরকম বাঁকা বাঁকা হয়ে থাকে। তো এই ধরনের সয়েল গুলোতে আসলে পানিটা সহজে প্রবেশ করতে পারে না, কারণ পানি সবসময় কি করে, সরল পথে প্রবেশ করার চেষ্টা করে। ওই জন্য মূলত এখানে যে কথাটা বলতেছে সয়েলের যে টেক্সচারটা আছে এটা যদি কোর্স গ্রেনের হয়, এখানে সাধারণত আমাদের কি হয়, আমাদের ইনফিল্ট্রেশনটা বেশি হয়। আবার আমরা যদি দেখি যে স্ট্রাকচার গুড স্ট্রাকচারের যে সয়েল, মানে ওই যে একই জিনিসটাকে এখানে নেওয়া হয়েছে যে যদি স্ট্রাকচারটা গুড হয়, হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, গুড এগ্রিগেশনে তাহলে এনহ্যান্সিং দা ইনফিল্ট্রেশন, ইনফিল্ট্রেশন রেটটাকে বাড়ায় দিবে। তারপর ময়েশ্চার কন্টেন্ট আমরা জানি, যদি সয়েলটা ড্রাই কন্ডিশনে থাকে তাহলে এখানে ইনিশিয়াল পর্যায়ে আমাদের কি হবে, ওয়াটার অ্যাবজর্ব ক্যাপাসিটিটা অনেক বেশি এবং কুইক হবে। আবার যদি আমাদের ওয়েট হয়ে যায় তো আস্তে আস্তে দেখা যাবে যত ওয়েট হচ্ছে তত হচ্ছে তার কি ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি আমাদের কমে যাচ্ছে। soil compaction, the compaction soil has reduced the infiltration due to the decrease the porous space, অর্থাৎ porous স্পেসটা ডিক্রিজ হয়ে যাওয়ার কারণে সয়েলটা কম্প্যাকশন যখন করবো, আমরা কি করি, সয়েল যখন কম্প্যাক্ট করি তখন সয়েলের ভিতর থেকে সাধারণত যে ভয়েডের ভিতরে যে বাতাসটা থাকে সেই বাতাস এবং এর ওয়াটারগুলো আমাদের সাধারণত বের হয়ে যায়। তো এখন এই ভয়েডের পরিমাণটা কমে যাওয়ার কারণে সয়েল ইনফিল্ট্রেশন রেটটা কমে যাবে। তো ভেজিটেশন কভার যদি হয়, যে প্লান্ট ইমপ্রুভ দ্য সয়েল স্ট্রাকচার, আমাদের সয়েল স্ট্রাকচারটাকে ইমপ্রুভ করে, রিডিউস সারফেস কম্প্যাকশন রিডিউস করে, আশেপাশে সয়েলগুলোকে লুজ টাইপের করে রাখে।
পরে আমাদের কি হয়, আমাদের ইনফিল্ট্রেশনটা বেড়ে যায়, সারফেস ক্রেস্ট, স্লোপ, রেইনফল, এইভাবে বেশ কয়েকটা জিনিস আমাদের এখানে দেওয়া আছে। এখন আসেন ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, এইটা আসলে কি? এইটা বুঝতে হলে আমরা একটু একটু গল্পের মাধ্যমে এটা একটু বুঝতে পারি। সাপোজ ধরেন যে একজন মুরব্বী আছে। এই মুরব্বী কি করছে, যে এই মুরব্বী একটা গ্রামের মধ্যে বসবাস করে। এই গ্রামের পাশে এটা হচ্ছে তার বাড়ি, এই মুরব্বীর বাড়ি এটা। তো মুরব্বীর পাশে এখানে একটা খাল আছে, এখানে একটা খাল আছে। এই খালে আহ, সে চিন্তা করলো সামনে যখন বর্ষা হবে, তো আমি একটা নৌকা নির্মাণ করি। এই নৌকা দিয়ে আমি যখন বর্ষাকাল আসবে, এই বর্ষাকালে আমি এই নৌকা দিয়ে এই খালের মধ্যে দিয়ে মাছ ধরবো বা অন্যান্য নৌকা চালাবো, এই আশা করে সে কি করলো, শখ করে এরকম একটা নৌকা বানালো। হ্যাঁ, বর্ষার ঠিক পূর্বে আগ মুহূর্তে এরকম একটা নৌকা বানালো, তার খুব শখ যে এবার বর্ষাতে সে এই নৌকা দিয়ে মাছ ধরবে আর কি খালে। তো এখন এই খাল তো শুকানো অবস্থায় আছে। তো ধরেন যে বর্ষাকাল চলে আসলো, বর্ষাকাল চলে আসার কারণে এখানে বৃষ্টিপাত শুরু হলো। তো এর পূর্বে যে ঘটনাটা, এই সয়েলের যে খালটা আছে, এই খালের সয়েলের টেক্সচার অনুসারে এই যে ইনফিল্ট্রেশন রেটটা আছে, এই ইনফিল্ট্রেশন রেটটা ধরেন যে দেওয়া আছে 5 সেন্টিমিটার পার আওয়ার। ইনফিল্ট্রেশন রেট দেওয়া আছে কত, 5 সেন্টিমিটার পার আওয়ার। তো এখন কি হলো, যেমনি বৃষ্টিপাত শুরু হয়েছে, মুরব্বী খুশিতে নৌকা নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে যে আমি খালে চলে যাই, তাহলে খালে আমি এই নৌকা চালাবো, মাছ ধরবো, এইরকম কিছু আর কি। তো এখন এই যে বৃষ্টিপাত হচ্ছে, এই বৃষ্টিপাতের যে ইন্টেন্সিটি বা প্রিসিপিটেশন ইন্টেন্সিটি বা রেইনফল ইন্টেন্সিটি যেটাকে বলি, সেটা দেখা যাচ্ছে 2 সেন্টিমিটার পার আওয়ার। অর্থাৎ আমার প্রতি ঘন্টায় যে বৃষ্টিপাতটা হচ্ছে, সেই বৃষ্টিপাতটা হচ্ছে 2 সেন্টিমিটার পার আওয়ার। আর মাটি পানি খাইতে পারবে হচ্ছে 5 সেন্টিমিটার পার আওয়ার। তো দেখা যাচ্ছে যে 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, কিন্তু কোনোভাবেই আমাদের এই যে খালের মধ্যে পানি জমা হচ্ছে না। তো এটা দেখে মুরব্বির মন খুব বেশি খারাপ। তো পরবর্তীতে যেটা দেখা গেল যে কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত আহ, একটু বেড়ে গেল, সেই বৃষ্টিপাত হয়ে গেল 3 বা 4 সেন্টিমিটার পার আওয়ার। তো এইটা দেখে মুরব্বি এবার খুশি যে এবার কিছু হোক না হোক, এবার হয়তো বা আমি আমার নৌকা নিয়ে এই খালের মধ্যে মাছ ধরতে পারবো বা নৌকা চালাতে পারবো আর কি। কিন্তু দেখা যাচ্ছে তারপরেও এই বৃষ্টিপাত, যেহেতু সয়েলের ইনফিল্ট্রেশন ক্যাপাসিটিটা হচ্ছে 5 আর রেইনফল ইন্টেন্সিটি 4, তারপরে দেখা যাচ্ছে যে এই সয়েলের ভিতরে পানি জমা হচ্ছে না। এটা দেখে মুরব্বির মন প্রচুর খারাপ এবং সে চিন্তা করলো যে তার নৌকা ভেঙে ফেলবে। কিন্তু অ্যাট এ টাইম যেটা দেখা গেল যে কিছুক্ষণ সময় পর দেখা যাচ্ছে বৃষ্টিপাত 6 সেন্টিমিটার পার আওয়ার হয়ে গেছে। ওই যে কথায় আছে যে যদি ভরসা রাখা হয় এবং শেষ পর্যন্ত ধৈর্য ধরা হয়, সফলতা অবশ্যই আসবে। তার একটা স্বরূপ হচ্ছে 6 সেন্টিমিটার বৃষ্টিপাত শুরু হয়ে গেল এবং কি দেখা যাচ্ছে যে এই খালের মধ্যে ধীরে ধীরে আমাদের পানি জমা হওয়া শুরু হয়ে গেল। তো এই দেখে মুরব্বি খুব খুশি এবং সে নৌকা নিয়ে এখানে নৌকা চালাচ্ছে। তো এইখানে আসলে এই গল্পটা থেকে আমরা কি বুঝতে পারছি, এখানে যে জিনিসটা বুঝার, যে দেখা যাচ্ছে যে সয়েলের যে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটিটা আছে তার তুলনায় যদি কম পরিমাণের বৃষ্টিপাত হয়, তাহলে ওই সয়েলে কখনো পানি জমা হওয়ার সুযোগ নাই। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সয়েলের যে ইনফিল্ট্রেশনটা হবে, এই রেইনফল ইন্টেন্সিটি সমানই হবে আমাদের ইনফিল্ট্রেশন। তার মানে এক কথায় আমি বলতে পারি যে ইনফিল্ট্রেশন সমান সমান হচ্ছে রেইনফল ইন্টেন্সিটি, অর্থাৎ ইনফিল্ট্রেশন রেট সমান সমান রেইনফল ইন্টেন্সিটি। কিন্তু এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে যে আমাদের যদি কোনো কারণে বৃষ্টিপাতটা আমাদের সয়েলের ইনফিল্ট্রেশন রেটের তুলনায় কম হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের আর যে বৃষ্টিপাতটা হয়, এই বৃষ্টিপাতের কিছু অংশ এই খালের মধ্যে জমা হতে থাকে। তখন আমাদের মূলত যে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটিটা বা ইনফিল্ট্রেশন ক্যাপাসিটির সমাপরিমাণ। অর্থাৎ ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বলতে বোঝায় একটা সয়েল ম্যাক্সিমাম যে পরিমাণের পানি অ্যাবজর্ব করতে পারবে, সেই অ্যাবজর্ব করা পানির পরিমাণটাকে মূলত আমাদের ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি হিসেবে, অর্থাৎ যে 5 সেন্টিমিটারের কথা আমি এখানে উল্লেখ করলাম, এই 5 সেন্টিমিটার মূলত হচ্ছে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি। তো আমরা এখানে জিনিসটা মাথায় রাখবো যে আমাদের যদি রেইনফল ইন্টেন্সিটিটা আমাদের ইনফিল্ট্রেশন রেটের বা ক্যাপাসিটির তুলনায় কম হয়, তাহলে ইনফিল্ট্রেশন রেট হবে হচ্ছে এই রেইনফল ইন্টেন্সিটি সমান। বারবার বলতেছি, রেইনফল ক্যাপাসিটির তুলনায় যদি রেইনফল ইন্টেন্সিটি কম হয়, তাহলে আমাদের ইনফিল্ট্রেশন রেটটা হবে মূলত রেইনফল ইন্টেন্সিটির সমান। কিন্তু যদি আমাদের রেইনফল ইন্টেন্সিটিটা ইনফিল্ট্রেশন ক্যাপাসিটির তুলনায় বেশি হয়ে থাকে, তখন আমাদের যে রেইনফল ইন্টেন্সিটি ইনফিল্ট্রেশন রেট হবে, সে রেটটা হবে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটির সমান। তার মানে আমাদের এখানে পানি কিছু পরিমাণে জমা হবে অথবা সেটা রান অফ হতে পারে। তো এই ইনফিল্ট্রেশন ক্যাপাসিটিটা বের করার জন্য হর্টন একটা ইকুয়েশন দিছে। এই হর্টন ইকুয়েশনটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে দেখা যাচ্ছে ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি এফটি সমান সমান এফসি প্লাস এফ জিরো মাইনাস এফসি ইন্টু ই পাওয়ার কেটি।
এখানে কেটা মূলত হচ্ছে একটা কনস্ট্যান্ট, ডিপেন্ড করে হচ্ছে সয়েল এবং ভেজিটেশন, সয়েলটা কি টেক্সচারের এবং ভেজিটেশনটা কিরকম সেটা আমরা একটা গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এটাকে একটা গ্রাফের মাধ্যমে বুঝলে হয়তো বা আমাদের জন্য বিষয়টা আরো ইজি হবে। তো এইখানে দেখেন আমাদের যে গ্রাফটা আমরা দেখতেছি, এই গ্রাফের মধ্যে যেটা দেখা যাচ্ছে একটা সয়েলের ইনিশিয়াল পর্যায়ে যখনই বৃষ্টিপাত হয় তখন দেখা যায় ইনফিল্ট্রেশন রেটটা অনেক বেশি, অর্থাৎ খুব বেশি পরিমাণে পানি সয়েলের ভিতরে প্রবেশ করতেছে। কিন্তু ধীরে ধীরে একটা সময় পরে দেখা যাচ্ছে যে পানি প্রবেশের হারটা কমতে 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 একটা সময় কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো এই ইনিশিয়াল পর্যায়ে যে ইনফিল্ট্রেশন রেটটা ছিল এটাকে আমরা F0 দ্বারা প্রকাশ করতেছি। এবং পানি প্রবেশ করার পর যখন সয়েলের পর্যাপ্ত পরিমাণে পানি নেওয়া হয়ে যাবে একদম, মানে কখনোই তো আমরা আর ভয়েড কমপ্লিটলি ফিল আপ করতে পারবো না, তো একটা সময় যাওয়ার পর দেখা যাবে যে এই সয়েলের মধ্যে ইনফিল্ট্রেশনটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এর থেকে বেশি পানি আসে নিতে পারতেছে না বা এর থেকে কম নিতে পারতেছে না, ওই রেটে কন্টিনিউয়াসলি পানির সয়েলের ভয়েডের ভিতরে পানি প্রবেশ করতেছে। এটাকে বলছে ফাইনাল কনস্ট্যান্ট রেট, এটাকে এফসি দ্বারা আমরা প্রকাশ করতেছি। তারপর দেখেন এখানে একটা শ্যাডেড এরিয়া আছে, এই শ্যাডেড এরিয়ার মাধ্যমে আমরা যে পানিটা আছে সেই পানিটার মূলত আমরা আহ, এটার মাধ্যমে কতটুকু রান অফ হইলো সেই রান অফটা আমরা জানতে পারি যে আমাদের এখানে কতটুকু রান অফ হওয়ার সম্ভাবনা আছে বা না হবে। অর্থাৎ এক কথায় আমরা এই শ্যাডেড এরিয়াটার মাধ্যমে আমরা আসলে ইনিশিয়াল পর্যায় থেকে ফাইনাল কনস্ট্যান্ট পর্যায় পর্যন্ত যাওয়ার মধ্যে অর্থাৎ কতটুকু পানি সে অ্যাবজর্ব করলো সেই অ্যাবজর্ব করার পরিমাণটা আমরা এখান থেকে বের করতে পারবো। তো এখন আসেন এখানে যে প্রবলেমটা হয়ে থাকে সেটা হচ্ছে কি, আমাদের এই যে গ্রাফটা আমরা দেখতেছি এই গ্রাফটা হচ্ছে আমাদের আসলে একটা প্যারাবোলিক গ্রাফ। তো এই গ্রাফগুলো থেকে আসলে সলভ করে কোনো কিছু মান বের করা একটু টাফ হয়ে যায়। তো এই জন্য আমাদের এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তো আমরা একটু খেয়াল করব সেটা হচ্ছে যে আমাদের এই কার্ভটা যেহেতু আমাদের একটা প্যারাবোলিক কার্ভ, তো এই কার্ভটাকে আমরা এইভাবে আসলে সলভ করা আমাদের জন্য টাফ। তো আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমরা করতে পারি না, আমরা আসলে যে কাজটা করি সেটা হচ্ছে মূলত আমরা একটা অ্যাভারেজ ইনফিল্ট্রেশন ধরে নেই, অ্যাভারেজ ইনফিল্ট্রেশন রেট ধরে নেই এবং এইটার মাধ্যমে আমরা মূলত হিসাব করি। কারণ আমরা এটা কি করলাম, অ্যাভারেজ ধরে না মানে এটাকে সোজা করে ফেললাম, এই বাঁকা কার্ভটাকে আমরা সোজা করে নিলাম এবং এইটার সাপেক্ষে আমরা মূলত ধরি যে এই সয়েলের সব জায়গাতে এই রেটে আমাদের মধ্যে ইনফিল্ট্রেশন হচ্ছে। তো এইটার সাপেক্ষে মূলত আমরা ক্যালকুলেশন করে থাকি। এখন প্রশ্ন হচ্ছে কেন আমরা এটা ক্যালকুলেশন করবো বা কি দরকার আমাদের ইনফ্লেশন রেটটা জানার বা আমাদের উম, আহ, আমাদের ইনফ্লেশন চ্যাপ্টারটা পড়ার মূল কারণ হচ্ছে দেখেন যে আমরা আমাদের ইরিগেশন পারপাসে যে আমরা সয়েলের যে আমাদের সয়েলের মধ্যে আমরা ইরিগেশনের কাজ করে থাকি, সয়েলে কি পরিমাণে আমাদের পানি ইনফিল্ট্রেশন হচ্ছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা সোর্স থেকে পানি সাপ্লাই করতে হবে। কারণ ইনফিল্ট্রেশন রেটটাও আমাদের মাথায় রাখতে হবে, কতটুকু পানি আমাদের ওখানে স্টোর করে রাখতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আমাদের ফ্রিকোয়েন্সি কতদিন পর পর আমাকে ওখানে ইরিগেট করতে হবে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। পাশাপাশি আমরা যে হাইড্রোলিক স্ট্রাকচারগুলো তৈরি করি, এই হাইড্রোলিক সাপোজ ধরেন যে এটা একটা আমি একটা ড্যাম তৈরি করলাম, এই ড্যাম তৈরি করার পরে যেটা হয় যে আমাদের যদি এই সয়েলে ইনফিল্ট্রেশন রেটটা বেশি হয় তাহলে পানি কি হবে, আমাদের এই পাশ দিয়ে ভিতরে প্রবেশ করবে। তো আবার আমরা একটা কি জানি, সবসময় পানি কি করে হায়ার হেড থেকে লোয়ার হেডের দিকে যাওয়ার চেষ্টা করে। তো এখন এই যে ইনফিল্ট্রেশন গুলো যে পানিটা, এই পানিটা কি করবে আমাদের এই পাশ দিয়ে এই যে লোয়ার হেডের দিকে আসার চেষ্টা করবে। লোয়ার হেডের দিকে যখন সে যাবে তখন কি করবে, এই জায়গাগুলো থেকে যে আমাদের সয়েল পার্টিকেল গুলো আছে এগুলাকে সাথে করে নিয়ে যাবে, তার মানে এখানে একটা পাইপিং সৃষ্টি হয়। এই পাইপিং সৃষ্টি হয়ে কি হয়ে যাবে, এই স্ট্রাকচারটা ফেইল করে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইখানেও তো আসলে আমাদের এই যে ইনফিল্ট্রেশন রেটটা জানা দরকার আর কি। তো এই চ্যাপ্টারটা আসলে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো ওই জন্য আমাদের এই জিনিসটা খুব ভালোভাবে জানতে হবে। তো এই হর্টন ইকুয়েশনটা আমরা দেখলাম, এই হর্টন ইকুয়েশনের সাপেক্ষে আমরা ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি বের করতে পারি। আমরা এরপরে কিছু অঙ্ক করব এটা নিয়ে, তখন হয়তো বা বিষয়টা আসলে আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। অঙ্ক করলে আমরা হয়তো বুঝতে পারবো যে আসলে কিভাবে সলভ করতে হয়। তো এখন আসি আমরা এই যে ইনফিল্ট্রেশন রেটটা আছে, ইনফিল্ট্রেশন রেটটা বের করার জন্য আমরা সাধারণত ইনফিল্ট্রেশন ইন্ডেক্স ব্যবহার করে থাকি। ইনফিল্ট্রেশন ইন্ডেক্স, এটা ইনফিল্ট্রেশন ইন্ডেক্স বলতে কি বোঝাচ্ছে এখানে দেখেন, ইনফিল্ট্রেশন ইন্ডেক্স সিম্পলিফাইড রিপ্রেজেন্টেড অফ দ্য অ্যাকচুয়াল ইনফিল্ট্রেশন প্রসেস, অর্থাৎ ইনফিল্ট্রেশন প্রসেসটা কিভাবে হচ্ছে সেটাকে রিপ্রেজেন্ট করাটাই মূলত হচ্ছে ইনফিল্ট্রেশন ইন্ডেক্সকে বোঝানো হচ্ছে আর কি। তো এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটাকে আসলে আমরা দুইটা প্রসেসে প্রকাশ করে থাকি বা দুইটা দুইটা নিয়মে আমরা এটাকে বের করে থাকি, একটা হচ্ছে আমাদের ডাব্লিউ ইন্ডেক্স আর একটা হচ্ছে ফাই ইন্ডেক্স। তো এখন এখানে বেসিক কথা যেটা সেটা হচ্ছে আমরা আসলে অনেকেই ডাব্লিউ ইন্ডেক্সটা এবং ফাই ইন্ডেক্সটা বুঝি না বা আমাদের একটু বুঝতে প্রবলেম হয়ে থাকে। তো আমরা এখন এই ডাব্লিউ ইন্ডেক্স এবং ফাই ইন্ডেক্সটা একটু বোঝার চেষ্টা করব। ডাব্লিউ ইন্ডেক্স বলতে আসলে এখানে কি বোঝানো হচ্ছে, ডাব্লিউ ইন্ডেক্স বলতে, ডাব্লিউ ইন্ডেক্স বোঝার আগে আমরা আগে ফাই ইন্ডেক্সটা বুঝি। ফাই ইন্ডেক্স বলতে কি বোঝায়, ফাই ইন্ডেক্স বলতে বোঝায় যে আমরা আগে যদি এটা খেয়াল করি যে একটা প্রিসিপিটেশন হওয়ার পরে এই প্রিসিপিটেশনে পানিটা কি হয়, কিছু ইনিশিয়াল লসেস হয়, ইনিশিয়াল লসেস হয়। তারপরে কিছু আমাদের কি হয়, কিছু হচ্ছে আমাদের রান অফ হয়, পাশাপাশি কিছু আমাদের কি হয়, আমাদের
ইনফিল্ট্রেশন হয়, যেটাকে আমরা এফ দ্বারা প্রকাশ করতে পারি। তো এখন ইনফিল্ট্রেশন যে ইন্ডেক্সগুলো আছে তার মধ্যে যে ফাই ইন্ডেক্স আছে, এই ফাই ইন্ডেক্সটা আসলে বোঝায় যেটা যে ইনিশিয়াল যে লসটা আছে, ইনিশিয়াল লসটাও মূলত আমাদের ইনফিল্ট্রেশন হিসেবেও কাউন্ট করে নেয়। ফলে ইনফিল্ট্রেশন হিসেবে সে এটাকে কাউন্ট করে নেওয়ার ফলে এটাকে আসলে আমরা জিরো ধরে ফেলি। তার মানে এখন যে আমাদের ইনফিল্ট্রেশন যেটা হচ্ছে বা ইনফিল্ট্রেশন যে মোট ইনফিল্ট্রেশন যেটা হচ্ছে, আমরা যদি প্রিসিপিটেশন থেকে রান অফটা বাদ দিয়ে দেই তাহলে আমাদের যেটা ইনফিল্ট্রেশন আসতেছে, এই ইনফিল্ট্রেশনটাকেই মূলত আমাদের ফাই ইন্ডেক্স বলছে, মানে এটা হচ্ছে অ্যাভারেজ ইনফিল্ট্রেশন রেট বলতে পারি আমরা। কারণ এইটাতে আমাদের ইনিশিয়াল লস গুলাকেও কনসিডার করে নেওয়া হচ্ছে, যেটা আমরা ধরে নিচ্ছি আসলে কি এটা আসলে ইনফিল্ট্রেশন হয়েছে, কিন্তু আসলে তো ইনিশিয়াল লস, যেমন একটা ফুলের টবে যদি পানি জমা হয়, এটা বাড়ির ছাদে যদি পানি জমা হয়ে থাকে, কারো বাইরে কাপড় শুকাতে দিচ্ছে সেখানে যদি পানি জমা হয়ে থাকে, এটা তো আসলে আমাদের কখনো ইনফিল্ট্রেশন হিসেবে কাউন্ট হয় না, কিন্তু ফাই ইন্ডেক্সে এটাকে অ্যাকসেপ্টেবল হিসেবে ধরে নেওয়া হয়। ওই জন্য ফাই ইন্ডেক্স যেটা আছে সেটাকে আমরা মূলত অ্যাভারেজ ইনফিল্ট্রেশন ইন্ডেক্স হিসেবে কাউন্ট করে থাকি। কিন্তু ডাব্লিউ ইন্ডেক্সটা আসলে কি? ডাব্লিউ ইন্ডেক্স বলতে বোঝায় যে, এবং সে বলতে পারেন একজন নাসর বান্দা ডাব্লিউ ইন্ডেক্স, সে এটাই বোঝে যে ইনফিল্ট্রেশন মানেই হচ্ছে মাটি যেটুকু পানি শুধু গ্রহণ করবে আমি সেটাকে মেজার করব, আদার্স কোনো ধরনের কিছুকে আমি মেজার করবো না। তার মানে ডাব্লিউ ইন্ডেক্স বলতে এই যে ছাদের মধ্যে যে পানি জমা হলো অথবা ফুলের টবে যে পানি জমা হলো এগুলাকে কি করতে হবে, সে বাদ দেয় না। আমি মানে ডাব্লিউ ইন্ডেক্স এটা বোঝায় যে যেহেতু এগুলো অন্য পারপাসে ইউজ হয়েছে, সয়েল তার ভিতরে পানিটা প্রবেশ করায় নাই, অতএব আমি এগুলাকে কনসিডার করব না, এগুলাকে আমি বাদ দিয়ে দেবো। তো আমার এই প্রিসিপিটেশন থেকে রান অফের পাশাপাশি আমাদের এই ইনিশিয়াল যে লসেস গুলো আছে সেগুলো হচ্ছে মূলত আমরা কি করি, ডাব্লিউ ইন্ডেক্সকে বাদ দিয়ে দিই। তো এখন আসেন তাহলে ফাই ইন্ডেক্স সমান সমান আমরা যেটা পাইলাম সেটা আমরা সাধারণত কি শুধু প্রিসিপিটেশন থেকে আমরা শুধু রান অফটা বাদ দিই, রান অফটা বাদ দিয়ে ওই যতটুকু ধরো সময় ধরে বৃষ্টিপাত হচ্ছে সেই সময় দিয়ে ভাগ করে দিয়ে আমরা ফাই ইন্ডেক্সটা বের করি। কিন্তু আমরা যখন ডাব্লিউ ইন্ডেক্সটার কথা চিন্তা করতেছি তখন আমরা প্রিসিপিটেশন মাইনাস আমরা রান অফ করতেছি, পাশাপাশি যে ছাদে পানি জমা হলো, ফুলের টবে পানি জমা হলো, কাপড়ের মধ্যে দিকে জমা হয়েছে, বিভিন্ন যে জিনিসগুলো আছে এই ডিভিশন টাইপটা দিয়ে আমরা ভাগ করে দিয়ে মূলত আমরা ডাব্লিউ ইন্ডেক্সটা আমরা বের করে থাকি। তো এই হচ্ছে মূলত ডাব্লিউ ইন্ডেক্স এবং ফাই ইন্ডেক্সের মধ্যে মেজর পার্থক্য। আমি আবারও বলি, ফাই ইন্ডেক্স বলতে বোঝাচ্ছে অ্যাভারেজ ইনফ্লেশন রেট, যেখানে শুধু রান অফটা বাদ দেওয়া হয়, আদার্স কোনো কিছু বাদ দেওয়া হয় না, সবগুলা ইনফ্লেশন হিসেবে হয়েছে বলে কনসিডার করা হয়। কিন্তু ডাব্লিউ ইন্ডেক্স বলতে এটাই বোঝায় যে আসলে ওই সয়েলটা বা ওই সয়েলটা কতটুকু পানি অ্যাবজর্ব করলো, শুধু ওই পরিমাণটাকেই বোঝায়, আদার্স কোনো কিছুকে এখানে বোঝানো হয় না। তো আমাদের এই দুইটা বেসিক পার্থক্য যদি আমরা মনে রাখতে পারি এবং এই গ্রাফটা যদি আমরা বুঝি, তাহলে আশা করি যে আমরা সহজেই বুঝে ফেলবো যে আমাদের আসলে ফাই ইন্ডেক্স এবং ডাব্লিউ ইন্ডেক্সের মধ্যে পার্থক্য কি। তো আমাদের দেখেন এই ফাই ইন্ডেক্সটাকে একটু উপরের দিকে দেখাচ্ছে, তার কেন দেখাচ্ছে? মূলত এখানে তো আমরা যে ইনিশিয়াল লস ছিল সেটাকে কনসিডার করছি, সেই জন্য এটা মান বড়, এবং ডাব্লিউ ইন্ডেক্সের মানটা ছোট, কারণ আমরা ইনিশিয়াল লসগুলো বাদ দিয়ে দিছি। তো এই জিনিসটা আমরা সবসময় মাথার মধ্যে গেঁথে নিব যে ডাব্লিউ ইন্ডেক্সটা কি হবে, অলওয়েজ ফাই ইন্ডেক্সটা ছোট হবে, কারণ ডাব্লিউ ইন্ডেক্সটা শুধু সয়েল কতটুকু মাঠ পানি অ্যাবজর্ব করলো সেটাকে বোঝাচ্ছে। তো এইখানে দেখেন এই বিষয়টা একটু বোঝানোর জন্য লেখা হয়েছে যে আমাদের ফাই ইন্ডেক্স। এখন এখানে আরেকটা জিনিস খেয়াল করবেন যে আমাদের ফাই ইন্ডেক্সটা আসলে কি রকম বোঝাবে, আমি রান অফ পাবো না পাবো না, এটা এই ফাই ইন্ডেক্স এর মাধ্যমে আমরা বুঝতে পারি। সাপোজ ধরেন যে একটা জায়গার মধ্যে আমাদের ফাই ইন্ডেক্স এর মান হচ্ছে আমাদের 1.5, কিন্তু বৃষ্টিপাত হচ্ছে কত, আমাদের 1 সেন্টিমিটার। তাহলে এখন চিন্তা করেন ওই মাটি এভারেজ এই 1.5 সেন্টিমিটার করে পানি অ্যাবজর্ব করতে পারে, সেখানে আমাদের 1 সেন্টিমিটার বৃষ্টিপাত হচ্ছে, তাহলে এখানে তো কখনোই আমাদের রান অফ পাওয়া সম্ভব নয়। তাহলে ইনফ্লেশন রেটটা আসলে ওই রেইনফল ইন্টেন্সিটির মতোই হবে। কিন্তু যদি আমাদের ফাই ইন্ডেক্সের মানের তুলনায় রেইনফল ইন্টেন্সিটিটা বেশি হয়, তখন দেখা যায় যে আমাদের কিছু পরিমাণ পানি হয় কি আমাদের রান অফ হয়ে থাকে। তো আমরা এই রান অফটা কেমনে পাবো? যদি আমরা ওই যে আমাদের টোটাল রেইনফলটা হইলো, যেহেতু এটা ফাই ইন্ডেক্সের তুলনায় বেশি হয়েছে, ওটা থেকে যদি বাদ দিই তাহলে আমরা এখান থেকে সুন্দর করে রান অফটা পেয়ে যাবো ওভার দ্য টাইম ইন্টারভ্যাল, একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালের মধ্যে কতটুকু আমাদের আসলে ইয়া হলো সেটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো, রান অফ হলো সেটা আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। তো এখন আসেন এখানে আসলে ফাই ইন্ডেক্স বা ডাব্লিউ ইন্ডেক্সটা কিভাবে ক্যালকুলেশন করা হয় এই ফর্মুলাগুলো সম্বন্ধে এখানে বলা হয়েছে। তো আমাদের প্রথমে কি করে ডাটা কালেকশন করতে হবে, টোটাল রান অফ কতটুকু হলো, হ্যাঁ আমরা টাইম দিয়ে যদি ওই রেইনফল ইন্টেন্সিটি যদি আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকে ওই ইন্টেন্সিটিকে টোটাল যে ডিউরেশনটা ধরে রেইনফল হয়েছে সেটাকে গুণ করে দিই, তাহলে টোটাল রেইনফলটা পেয়ে যাবো। তারপর টোটাল রান অফটা আমরা কেমনে পাবো? রান অফটা পাইতে হলে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কি, মূলত আমাদের যে ইনফিল্ট্রেশনটা হয়েছে সেই ইনফিল্ট্রেশনটা বাদ দিলে টোটাল রেইনফল থেকে আমরা রান অফটা পেয়ে যাবো। তো এখন এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে রান অফ যেটা, এই রান অফটাকে অনেক ভাবে ডাকা হয়, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এই রান অফটাকে বলা হয়
ইফেক্টিভ রেইনফল, মানে ইফেক্টিভ রেইনফল কেন বললাম, লস টস বাদ দেওয়ার পর যেটা পানি রাস্তা দিয়ে চলে যায় ইফেক্টিভ রেইনফল বলা হয়ে থাকে। হ্যাঁ, আবার তো আপনার হচ্ছে রান অফ বলা হয়ে থাকে, সারফেস রান অফ বলা হয়ে থাকে। তো এইরকম অনেকগুলো নামে এদেরকে এই রান অফটাকে ডাকা হয়। এটা একটু খেয়াল রাখবেন যে ইফেক্টিভ রেইনফল দেওয়া আছে নাকি রান অফ দেওয়া আছে, নাকি হচ্ছে সারফেস রান অফ দেওয়া আছে, নাকি হচ্ছে আমাদের আরেকটা আছে, হয়তো বা পর সামনে আমি দেখলে বলতে পারবো। তো এই 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 জিনিসটা একটু খেয়াল রাখবো। এবং ফাই ইন্ডেক্সটা কিভাবে ক্যালকুলেশন করবো সেটা অলরেডি আমি হচ্ছে আপনাদের বলছি। আমরা শুধু প্রিসিপিটেশন থেকে রান অফ যেটুকু হয়েছে শুধু সেটুকু বাদ দেবো, আর ওই যতটুকু সময় ধরে প্রিসিপিটেশন হয়েছে সেই সময়টা দিয়ে ভাগ করে দিলে আমরা মূলত এখান থেকে মূলত ফাই ইন্ডেক্সটা আমরা পেয়ে যাচ্ছি। তো এখন আসেন এইটাকে আবার হচ্ছে একটা আইট্রেশন প্রসেস, অর্থাৎ যেটাকে আমরা ট্রায়াল অ্যান্ড এরর মেথড বলি। ট্রায়াল এবং এরর মেথডের মাধ্যমে আমরা এখান থেকে আমরা ফাই ইন্ডেক্সটা ক্যালকুলেশন করতে পারি। তো এখানে যেটা করতে হয় যে আমাদের একটা ফাই ইন্ডেক্সের মান আমাদের অন অ্যান অ্যাভারেজ ধরে নিতে হয়, ধরে নিয়ে আমাদের রান অফটা ক্যালকুলেশন করলে হয়, বা ওইখানে শুধু ফাই ইন্ডেক্সটাকে আননোন হিসেবে রাখলে আমরা সাধারণত ফাই ইন্ডেক্সের একটা অ্যাভারেজ মান পাবো। এই অ্যাভারেজ মানটাকে দেখবো আমরা প্রথমে, জিনিসটা একটু আমরা বোঝার চেষ্টা করি যে এটা মূলত সাপোজ ধরেন যে আমাদের প্রিসিপিটেশন একটা 1 সেন্টিমিটার পার আওয়ার দেওয়া আছে প্রিসিপিটেশন রেট। হ্যাঁ, আর তারপর একটা দেওয়া আছে ধরেন যে 2.5, তারপর একটা দেওয়া আছে 1.8, তারপর ধরেন একটা দেওয়া আছে 0.9, 0.9 আর কি। এরকম করে দেওয়া আছে, সবগুলো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে রেইনফল ইন্টেন্সিটি দেওয়া আছে। আর সাপোজ ধরেন যে আপনি এখানে আমরা ফাই ইন্ডেক্স বের করতে হচ্ছে, আমরা রান অফের মান ধরেন যে 5 সেন্টিমিটার দেওয়া আছে, সাপোজ এটা বোঝার জন্য 5 সেন্টিমিটার দেওয়া আছে। তো আপনি এখানে সলভ করার জন্য এখানে বসাই দিলেন, বসাই দেওয়ার পরে যেটা দেখা গেল যে আপনার ফাই ইন্ডেক্সের মানটা ধরেন যে ওয়ান ওয়ান আসছে, সাপোজ কত আসছে আমাদের, ওয়ান আসছে। তো এখন এখানে যে ব্যাপারটা, আপনার ফাই ইন্ডেক্সের মান ওয়ান আসছে, ফাই ইন্ডেক্সের মান ওয়ান আসছে, আপনার ফাই ইন্ডেক্সের মান কি আসলে ওয়ান হওয়ার কথা? ওয়ান হওয়ার কথা না, 1 এবং 1.25 এর মাঝে হওয়ার কথা। কারণ কি, আমাদের অলরেডি যে 0.9 আছে, এই যে 0.9 আছে, এই নাইনটা আসলে আমাদের কি হয়েছে, আমাদের এই ফাই ইন্ডেক্সের তুলনায় কম। আমাদের এটা ফাই ইন্ডেক্স ছিল আমাদের কত, ওয়ান। তো আমাদের এখানে যেটা রেইনফল ইন্টেন্সিটি আছে 0.9, তাহলে এখানে আমি হিসাব করতেছি রান অফ, তাহলে এখান থেকে আসলে রান অফ আদৌ পাওয়া সম্ভব? আদৌ এখান থেকে রান অফ পাওয়া সম্ভব নয়। সেই জন্য মূলত আমাদের কি করতে হবে, এই যে 0.9 আছে এই 0.9টাকে আমাকে কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। বাদ দিলে এখন আমাদের দেখেন এই যে রেইনফল ইন্টেন্সিটি গুলো আছে সেগুলো সবগুলো এক বা একের অ্যাবভ, কিন্তু আমাদের যে এক থেকে একবার দিলেও জিরো হয়ে যায়, তার মানে এটা বাদ। তাহলে আমাদের মূলত রান অফ পাবো কার জন্য? রান অফ পাবো শুধু এই দুটার জন্য। পরে আমাদের আবার এই ইকুয়েশনের মধ্যে এই যে ওয়ান এবং 2.5 এর মাঝে একটা নাম্বার কনসিডার করে বা এই দুটাকে বাদ দিয়ে আমি ক্যালকুলেশন করলেই মূলত আমাদের এই দুটার জন্য আসলে আমাদের ফাই ইন্ডেক্সের মানটা কত সেটা চলে আসবে। এইভাবে আমরা এই ট্রায়াল এন্ড এরর মেথডে আমরা অঙ্ক করলে এই জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাব, কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। এইভাবে আমরা করতে পারি। কিন্তু এই ফর্মুলার মধ্যে যদি আমরা করতে চাই, যেটা করবো প্রথমে আমরা সবগুলা বসাই দিব, বসায় দেওয়ার পরে আমরা ফাই ইন্ডেক্সের একটা মান পাবো। পাওয়ার পরে আমরা যেটা করব সেটা এটা যে ইন্টেন্সিটি আছে ইন্টেন্সিটির সাথে কম্পেয়ার করব, যে ইন্টেন্সিটি গুলো এই ফাই ইন্ডেক্সের তুলনায় কম, ওই ইন্টেন্সিটি গুলোর জন্য রেট ইন্টেন্সিটি কখনো রান অফ আসবে না। অতএব ওগুলো আমাদের কি করতে হবে, বাদ দিতে হবে। করসপন্ডিংলি ওর জন্য যে টাইমটা আছে সেই টাইমটা আমাদের নিচ থেকে বাদ দিতে হবে, বাদ দিয়ে আমাদের কিন্তু ফাই ইন্ডেক্সটা বের করতে হবে। তো ডাব্লিউ ইন্ডেক্সের ক্ষেত্রে কি, ডাব্লিউ ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের অল লসেস বাদ দিতে হবে। যে এখানে আমাদের যদি আমাদের ইনিশিয়ালি কোনো লসেস দেওয়া না থাকে তাহলে ইনিশিয়াল লস তো বাদ দেওয়ার কোনো জিরো এটা, আর যদি ইনিশিয়ালি কোনো লসেস দেওয়া থাকে সেই ইনিশিয়াল লসেসটা এখান থেকে বাদ দিতে হবে। বাদ দিয়ে আমাদের মূলত ইয়াটা বের করে ফেলতে হবে, আমাদের ডাব্লিউ ইন্ডেক্সটা বের করতে হবে। সবসময় খেয়াল রাখবেন ডাব্লিউ ইন্ডেক্সের মানটা ফাই ইন্ডেক্সের তুলনায় কম হয়ে থাকে। তো দেখেন এই যে যে আমাদের একটু আগে বলছিলাম যে রান অফটাকে আসলে আমরা কি কি দ্বারা প্রকাশ করে থাকি। তো এখানে বলছে যে ইফেক্টিভ রেইনফল বলা হয়, এক্সেস রেইনফল বলা হয়, নেট রেইনফল বলা হয়, রান অফ বলা হয়, চারটা নামে একে ডাকা হয়। তো আমরা সবসময় এই জিনিসটা খেয়াল রাখবো। তো এখানে phi index and W index are estimated may not reflect to extra infiltration behavior, এটা দরকার না তেমন, এগুলো জাস্ট একটু দেখে নেবেন বোঝার জন্য। তারপর আমরা এটা আসলে যদি আমাদের ভলিউম দেওয়া থাকে এবং এরিয়া দেওয়া থাকে, কতটুকু পানি জমা হয়েছে সেটা দেওয়া থাকে, কতটুকু এরিয়ার মধ্যে জমা হয়েছে সেটা দেওয়া থাকে, তাহলে আমরা এই দুটাকে ভাগ করে দিলে আমরা এখান থেকে ইফেক্টিভ রেইনফলটা পেয়ে যাবো। কেন এখানে খেয়াল করবেন, এখানে সব পানিটা যেটা রেইনফল ভলিউম বলতেছে, এটা মূলত কেন হয়েছে, আমাদের ইনফিল্ট্রেশন হওয়ার পরে যে পানিটা স্টোরেজ হয়েছে, অবশ্যই এই পানিটা রান অফের মাধ্যমে এখানে আসছে, এটা স্টোরেজ হয়ে গেছে। তার মানে এই যে ইফেক্টিভ রেইনফল ডেপথ বা এক্সেস রেইনফল ডেপথ যদি আমরা বুঝাইতে চাই, তাহলে আমাদের যে এখানে যে এই ভলিউমকে এরিয়া দিয়ে যে ভাগ করে দিই, তাহলে এখানে যে ভলিউমটা হাইটটা পাবো, অবশ্যই এটা কি হবে, শুধু রান অফের কারণে যে পানিটা আসছে সেটা, এখানে ইনফিল্ট্রেশনের কোনো কনসেন্ট্রেশন নাই। তারপর রান অফ কোএফিসিয়েন্ট তো আমরা জানি কি, রান অফ কোএফিসিয়েন্ট বের করে রান অফকে আমরা যদি রেইনফল দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা এখান থেকে ইজিলি রান অফ কোএফিসিয়েন্টটা বের করে ফেলতে পারবো। তো
তো এই হচ্ছে আমাদের এই রিলেটেড থিওরি, এবং এই রিলেটেড অঙ্কগুলো যখন আমরা আসলে করব, হয়তো বা আশা করি এই বিষয়গুলো আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব সহজে আমরা সলভ করতে পারবো অঙ্কগুলো। আমাদের যে সেকেন্ড পার্ট আসতেছে, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে খেয়াল রাখবেন। সেকেন্ড পার্টে আমরা এর অঙ্কগুলো একটু বিস্তারে আলোচনা করব, এবং কি ডিটেলসে আপনাদের সাথে এখানে প্রায় 14-15টা অঙ্ক আছে। আমরা এই 14-15টা অঙ্ক পরের যে আমাদের পার্টটা আছে, আপনারা ইনভিটেশন পার্ট 2 আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, ওখান থেকে ইনশাল্লাহ দেখে নিয়েন। আহ, হয়তো বা আজকে না হলে কালকের মধ্যে এটা আমরা আমাদের পেজে আপলোড করে দেবো।